প্রকল্প যত বড় কিংবা ছোট হোক তা ভালোভাবে সম্পন্ন করতে প্রকৌশলীদের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কাজ করতে হয় বা তাদের দ্বারা কাজ করায় নিতে হয়। তেমনি এক শ্রেণীর মানুষ হলো মিস্ত্রি, আর বিভিন্ন মিস্ত্রির মধ্যে রাজমিস্ত্রি এক শ্রেণীর পেশাজীবী মানুষ, যারা বিভিন্ন অবকাঠামো নির্মাণের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত। কোনো প্রকল্পের কাজে একজন হেডমিস্ত্রি থাকেন এবং তার নিচে থাকেন আরও অনেক শ্রেণীর রাজমিস্ত্রি, যারা লেবার ম্যানেজমেন্ট থেকে শুরু করে লেবারদের বিভিন্ন কাজে লাগান এবং প্রকল্পের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ নিজ হাতে করে সভ্যতার উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখছেন। রাজমিস্ত্রিরা সাধারণ মানুষের কাছে প্রকৌশলীদের প্রতিনিধি। গ্রাম বা মফস্বল শহরগুলোতে এবং যেসব এলাকায় এখনও প্রকৌশল সেবা মানে রাজকীয় ব্যাপার স্যাপার, সেসব এলাকায় রাজমিস্ত্রিরাই প্রকল্প পরিচালকের দায়িত্ব পালন করেন। অর্থাৎ তারাই সবকিছু প্ল্যান করেন, এমনকি ডিজাইন এবং কনস্ট্রাকশনের কাজটিও নিজ হাতে সম্পন্ন করেন। এই প্রামাণ্য চিত্রটিতে রাজমিস্ত্রিদের জীবন, তাদের দক্ষতা, তাদের কিছু ভুল, তাদের আশা হতাশা এবং তাদের যদি ভালো প্রশিক্ষণের ব্যবস্থা করা হয় তাহলে তারাও যে দক্ষ জনসম্পদে পরিণত হতে পারেন এবং দেশ গঠনে আরও জোরালো ভূমিকা রাখতে পারেন তা তুলে ধরার চেষ্টা করা হয়েছে। প্রশিক্ষণপ্রাপ্ত এ রাজমিস্ত্রিরাই একদিন সাধারণ মানুষকে প্রত্যক্ষভাবে প্রকৌশল সেবা নিতে উৎসাহিত করবেন। আর সব কিছু যখন প্রকৌশলীদের তত্ত্বাবধানে আসবে তখন অবশ্যই সেখানে সর্বোচ্চ নিরাপত্তা ও আধুনিকতার প্রতিফলন হবে। একদিন বাংলাদেশ সবার কাছে উদাহরণ হবে। এটা সম্ভব হবে যখন প্রকৌশল সেবা প্রত্যক্ষভাবে সাধারণ মানুষের কাছে পৌঁছে যাবে। প্রকৌশলীদের ব্যবস্থাপত্র ছাড়া সাধারণ মানুষ কোনো কাজেই আগ্রহী হবেন না। অনেক রাজমিস্ত্রির মধ্যে লালু একজন পেশাজীবী রাজমিস্ত্রি। তিনি প্রত্যক্ষভাবে নির্মাণ কাজ করতে করতেই এখন একজন হেডমিস্ত্রি। তিনি বর্তমানে 3টি সাইটে হেডমিস্ত্রির দায়িত্ব পালন করছেন। এই 3টি সাইট পরিচালনা করতে তাকে প্রায় 50 জন মিস্ত্রি পরিচালনা করতে হয়। এসব মিস্ত্রির মধ্যে ফোরম্যান, যোগাড়ি ও লেবার আছে। লালু রাজমিস্ত্রিকে নির্মাণ কাজ করতে গিয়ে ফাউন্ডেশন থেকে শুরু করে ছাদ পর্যন্ত মানে সাবস্ট্রাকচার এবং সুপারস্ট্রাকচারের সব কাজেই তার আওতাধীন লোকজনকে দিক নির্দেশনা দিতে হয়। লালু একটি 5তলা বিল্ডিংয়ের ফাউন্ডেশনের কাজে দিক নির্দেশনা দিচ্ছেন। এখানে 5তলা বিল্ডিংয়ের ফাউন্ডেশনের ফুটিংয়ের কাজ হচ্ছে। এভাবে ফুটিং থেকে শুরু করে পুরো বিল্ডিংয়ের কাজেই তিনি ফোরম্যান, যোগাড়ি ও লেবারদের দিক নির্দেশনা দিবেন। লালু পরিশ্রমী এবং কাজ অনেক ভালোভাবে করেন। এজন্য ঠিকাদারের সাথে তার খুব ভালো সম্পর্ক। তাই ঠিকাদার লালুকেই তার সব কাজে হেডমিস্ত্রি হিসেবে রাখতে পছন্দ করেন। লালু একসাথে 2-3টি সাইটে কাজ করেন, তাই তাকে খুব ব্যস্ত থাকতে হয়। আর এই ব্যস্ততার জন্য এক সাইট থেকে আরেক সাইটে যেতে তিনি সাইকেল ব্যবহার করেন। একজন রাজমিস্ত্রি নির্মাণ কাজ শেখেন অন্য কোনো রাজমিস্ত্রির কাছ থেকে এবং তার জীবদ্দশায় তিনি আরও 15 থেকে 20 জনকে এই কাজ শেখান। আবার তারই তত্ত্বাবধানে আরও 20 থেকে 25 জন শ্রমিক কাজ করেন। প্রশিক্ষণের মাধ্যমে এই একটা কমিউনিটিকে যদি একটু উন্নত করা যায় তাহলে দেশ গঠনে তারা অনেক বড় ভূমিকা রাখবে। বিল্ডিং এর ছাদের ঢালাই হচ্ছে। এখানেও লালু সব কাজের দিক নির্দেশনা দিচ্ছেন। কখনো কখনো মিক্সচার মেশিনের কাছে গিয়ে দেখছেন সবকিছুর অনুপাত ঠিক আছে কিনা। এখানে কোনো প্রকৌশলী সরাসরি উপস্থিত নেই, সুতরাং লালু মিস্ত্রি
লেবারদের ভুল বা সঠিকটা ধরিয়ে দিচ্ছেন। তাই লালু মিস্ত্রিকে যদি আরও ভালো করে শেখানোর ব্যবস্থা করা যেত, তাহলে হয়তো তিনি তার কাজটা আরও ভালোভাবে সম্পন্ন করতে পারতেন। লালু লিফটের মতো দ্রুত গতিতে কখনো ৩ তলায়, যেখানে ঢালাই হচ্ছে সেখানে যাচ্ছেন, আবার দ্রুত গতিতে নিচে মিক্সচার মেশিনের কাছে আসছেন। ছাদ ঢালাইয়ের কম্প্যাকশন ভালো হচ্ছে কিনা তাও তিনি লক্ষ্য করছেন। যদি দেখছেন যে কম্প্যাকশন ভালো হচ্ছে না, তিনি নিজ হাতে কম্প্যাকশন করার জন্য এগিয়ে যাচ্ছেন। প্রচণ্ড রোদ আর গরমের মাঝে অনেক মিস্ত্রি কিছু কিছু ভুল করছেন। যেমন ঢালাইয়ের সময় এক্সট্রা পানি দিচ্ছেন, কারণ তারা মনে করছেন পানি বেশি দিলে কম্প্যাকশন বেশি ভালো হবে। আবার কেউ নিচের প্লাস্টিক ফুটো করে দিচ্ছেন। তাদের ধারণা এক্সট্রা পানি প্লাস্টিক ফুটো দিয়ে বের হয়ে গেলে তাড়াতাড়ি শক্ত হবে। এসব ক্ষেত্রে লালু তাদের কিছু গালি দিচ্ছেন এবং কিছু কঠিন কথা বলছেন, সেই সাথে তাদের সঠিকটা শিখিয়ে দিতে চেষ্টা করছেন। লালু অবকাঠামো নির্মাণের ফাউন্ডেশন থেকে শুরু করে এর শেষ পর্যন্ত সব কাজেই দিক নির্দেশনা দিয়ে ধুলির ধরায় সভ্যতার একটি একটি করে নিদর্শন নির্মাণ করে জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলছেন। সাইটে প্রতিদিন প্রকৌশলীদের পরিদর্শন করা সম্ভব হয় না। তখন যদি নির্মাণ কাজজনিত কোনো সমস্যা সৃষ্টি হয়, লালু তার নিজ বুদ্ধিতে তার সমাধান করার চেষ্টা করেন। আবার মাঝে মাঝে অন্যান্য মিস্ত্রি কিংবা লেবাররা নিজেদের মধ্যে কথা কাটাকাটির মাধ্যমে ঝগড়া সৃষ্টি করেন এবং কাজের ব্যাঘাত ঘটান। তখন লালু মিস্ত্রি মধ্যস্থতায় সবকিছু ঠিক হয়ে যায়। লালু কাজ করতে করতে অনেক কাজ শিখেছেন। তিনি এখন নিজে নিজে প্ল্যান, ডিজাইন এবং নির্মাণের কাজটি অন্য কারো সাহায্য ছাড়াই করতে পারেন। মানে কোনো প্রকৌশলীর সাহায্য তাকে নিতে হয় না। তার গ্রামে গিয়ে দেখা যায় সেখানে তিনি তার নিজস্ব প্ল্যান এবং ডিজাইনে একটা ৩ তলা বাড়ি নির্মাণের কাজ করছেন। নিজের প্ল্যান ডিজাইনে গ্রামে অনেক ধরনের বাড়ি করেন। তো ওখানে তো দেখছি আপনি লালু ভাই যে ইঞ্জিনিয়ারদের কোন মানে ডিরেকশনে কাজ করতেছেন। তো এখানে আপনি নিজে নিজেই প্ল্যানটা করছেন। তো আসলে বাড়ির মালিকের সাথে কিভাবে পরিচয় হলো আপনার? লালু ভাইয়ের সাথে কিভাবে পরিচয় হলো? গ্রামে কাজ করে, গ্রামে এখানে ওখানে কাজ করে বিভিন্ন জায়গায়, সেই হিসাবে পরিচিত এবং কাজ কাম ভালো করে। এখন আপনি তো হচ্ছে বাড়ি করার জন্য ধরেন অনেকদিন থেকে টাকা জমাইছেন, তাই না? হঠাৎ করে আপনি এই টাকাটা পান না। তো হচ্ছে এখন বাড়ির একটা যে সুন্দর ডিজাইন এবং প্ল্যানের জন্য আপনি একটু সময় দিতেন, সময় দিয়ে অন্যভাবে তো করে নিতে পারতেন। ধরেন এই যে লালু ভাইকে না দিয়ে হচ্ছে অন্য কাউকে দিয়ে, ধরেন কোনো ইঞ্জিনিয়ারের কাছে যেয়ে, ধরেন বাড়ি বানাইতে তো অনেক টাকা খরচ হচ্ছে, অথচ একজন ইঞ্জিনিয়ারের কাছে যদি যাইতেন তো হচ্ছে খুব কম টাকায় উনি একটু সাজেশন দিত। কিন্তু এটা করলেন না কেন আপনি? এটা করিনি মানে যেহেতু আমাদের গ্রাম অঞ্চল, আমাদের এই দিক দিয়ে খুব একটা সচেতন না,
তা আমরা মনে করছি যে ও ভালো মিস্ত্রি, এই এলাকায় কাজকর্ম করে, তা আমি ওনাকে দিয়ে এই কাজটা সেরে দিই। আর যদি প্ল্যান করতে যাই এখানে 25-30 হাজার টাকার ব্যাপার আছে। তো অযথা আমি মনে করলাম যে এটা না করে আমি একটা অভিজ্ঞ মিস্ত্রি এখানে কাজকর্ম করে, তো আমি তার মাধ্যমে বিল্ডিংটা তৈরি করি। আপনি ধরেন এখানে বাড়ি করতে কত টাকা এটাতে খরচ হচ্ছে? মোটামুটি আপনার 6 লাখ টাকা। এখন 6 লাখ, কিন্তু একসাথে তো আমার পুরো টাকাটা লাগছে না। আপনি 6 লাখ টাকা খরচ করতে যে ইঞ্জিনিয়ারের কাছ থেকে আপনি 10,000-15,000 টাকা দিয়ে একটা প্ল্যান হচ্ছে না মানে করার জন্য আগ্রহী হলেন না কেন? আপনি যে এই কাজটা করতেছেন, তো এই কাজটা করতে আপনাকে কত টাকা আর কি, কত টাকার মাধ্যমে এই কাজটা আপনার চুক্তিবদ্ধ হয়েছে? এটা আপনার চুক্তিবদ্ধ আমি না, চুক্তিবদ্ধ নয়, আপনার লেবার মিস্ত্রি আমি কাটাচ্ছি পার ডে, লোক মানে পার ডে মাস্টার রয়েছে। জি, পার ডে কত টাকা? আপনার মিস্ত্রি হচ্ছে 350, লেবার 250। তো এরকম কি একটা হিসাব দিতে পারবেন আসলে এই বাড়িটা বানাইতে লেবার খরচ মোট এত হয়ে যাবে? মোটামুটি 1.5 লাখ টাকা মতো লাগে। লেবার খরচ শুধু 1.5 লাখ টাকা মতো লাগবে। তো আপনি যে বাড়ির প্ল্যানটা করছেন আসলে কিভাবে করছেন? এই প্ল্যান ডিজাইনটা কিভাবে? ডিজাইনটা করছি সেটা হচ্ছে মাথার ব্রেন থেকে। মাথার ব্রেন আর দ্বিতীয় কথা হয়েছে যে ওনাদেরকে আগে দেখালাম যেটা আপনাদের পছন্দ কিনা, তো ওই যে হ্যাঁ এটা আমাদের পছন্দ, তো ওই যে ঠিক আছে এইভাবে। তারপর আপনি নিজে নিজে কাজ শুরু করে দিলেন। তারপর ওই যে ম্যাটেরিয়াল টেস্টিং এর কিছু ব্যাপার থাকে, এগুলো তো করা হয়নি না, তো আসলে এখন যদি এসব করা হয় তাহলে এগুলা ভালো কন্ট্রাক্টরের সাইডে হয় আমাদের গ্রামে হয় না। তো আসলে এগুলা কিভাবে আর কি মানে করা যায় এরকম কিছু বলতে পারবেন যে এইভাবে করা যায় এগুলা? হ্যাঁ করা যায়, কোনো ব্যাপার না। তো আসলে কি উদ্যোগ নিলে আর করা যাবে? মানে নিজের অভিজ্ঞতাতেই করা যায়, নিজের অভিজ্ঞতা দিয়ে করা যায়। নিজের অভিজ্ঞতাতেই করা যায়, এরকম করা যায়। তো আচ্ছা, আপনাকেও ধন্যবাদ। কিছু বলবেন আপনি? আপনার এটা বলার দরকার হ্যাঁ, যে বলেন। যেহেতু বিল্ডিং গুলা তৈরি হয়, হ্যাঁ, হ্যাঁ, তৈরি হওয়ার সময় সরকারের লোক থাকে, মানে এক একটা মানে স্যাংশন করা আছে যে বিল্ডিং এর একটা লোক থাকে বিল্ডিং এর দিক দিয়ে, যেমন ধরেন RDA উন্নয়ন কর্তৃপক্ষ, এদের একটা ইয়া থাকে যে এদের ইন্সপেক্টর আছে, অনেক লোক সেট করা আছে এলাকা ভিত্তিক, যে এরা যাবে দেখবে যে এখানে বাড়িটা যে তৈরি হয়েছে বহুতল ভবন, এটার কি বিয়ার ক্ষমতা নিতে পারবে কি নিতে পারবে না, সে না পরে ভেঙে পড়বে না হেলে যাবে, এগুলা তো আমাদের এখানে সেরকম লোক সজাগ না, বা অফিসিয়ালি ভাবে মানে কোনো লোক এখানে আসে না, মানে অত্র এলাকাও আসে না, দেখি না। এখন শহর এলাকায় দেখে মানে আসে কি আসে না সেটা জানি না, তবে অত্র এলাকায় আসে না, দেখিও না। কিন্তু তারা যদি ঠিক মতো দেখে, তাদের ক্ষমতা যদি প্রয়োগ করে, তাহলে এটা আমাদের যে ভুল ধারণাটা, নকশা প্ল্যান পাস করতে হবে বা ভালো একটা যেতে হবে বা ফাইলিং করতে হবে, বহুতল একটা ভবন করতে গেলে এই বাড়িটা ধরেন 3 তলা হবে, তো 3 তলা হলে পরে আমি তো ইনার মাধ্যমে করলাম, কিন্তু এর রিস্ক তো আমি বুঝতে পারলাম না যে আমার মাটির ক্ষমতা ধারণ ক্ষমতা কতখানি আছে কি না। মালিক হিসেবে আপনার আশা হচ্ছে যে আসলে কর্তৃপক্ষ এগুলা দেখা দেখি করবে। হ্যাঁ হ্যাঁ। লালু ভাই, আপনি ভালো আছেন? হ্যাঁ ভাই ভালো আছি, আলহামদুলিল্লাহ। বর্তমানে কি কাজ চলতেছে আপনার? আমার বর্তমানে চলতেছে একটা ব্যাচের কাজ চলতেছে, সেটা হচ্ছে রড মিস্ত্রিদের কাজ চলতেছে কিছু, আর ওখানে প্লাস্টার চলতেছে, কাঠি চলতেছে, দোতলায় সাইড চলতেছে, ওখানে প্লাস্টার চলতেছে। তো বর্তমানে আপনার কাঠনিটা একটু কমে গেছে, মানে বিল্ডিং শেষের পথে, তো বর্তমানে 2টা বিল্ডিং আমার এখন রানিং। তো এতদিন ধরেন আমি আপনার সাথে অনেকদিন থেকেই ধরেন ঘুরতেছি, আপনি বিভিন্ন সময়ে কাজ করতেছেন, এগুলো হচ্ছে ভিডিও করতেছি, তো দেখলাম যে আসলে আপনি অনেক কাজ পাচ্ছেন। তো আপনার এসব কাজ আপনি শিখলেন কিভাবে, কোথা থেকে শিখলেন? এটা শিখেছি আমি হচ্ছে আমার বাবার কাছ থেকে, আমার বাবার কাছ থেকে শিখছি। বাবা একজন বড় হেড মিস্ত্রি ছিলেন, ওনার কাছ থেকে আমি শিখছি। বর্তমানে উনি নেই, উনি চলে গেছেন, তো উনি মারা গেছেন। তো ওনার কাছ থেকে আমার সব কিছু মানে শিক্ষা এবং দীক্ষা সব কিছু তার কাছ থেকে। আপনি আসলে কত কত বছর বয়স থেকে এইসব কাজ শুরু করছেন? আমার বয়স যখন 16 বছর, তখন থেকে আমি কাজ করি, তখন থেকে আমি লেবার, তারপর আমি মিস্ত্রি করছি। লালু ভাই, দেখলাম যে আপনি আসলে অনেক কাজ করতেছেন, তো এইসব কাজ করতে গিয়ে তো অনেক হিসাবের ব্যাপার আছে। তো আপনি আসলে কোন ক্লাস পর্যন্ত পড়াশোনা আমি করছেন? 8 পর্যন্ত পড়ছি, ক্লাস 8 পর্যন্ত। তারপরেই এই কাজে আমি যোগ দেওয়া। যোগ দেওয়া। তো আপনি এখন পর্যন্ত আপনার কাছ থেকে এই কাজ কতজন শিখছে? মোটামুটি ধরেন 15-20 জন হবে।
এখন আপনার আন্ডারে সরাসরি প্রতিদিন কতজন কাজ করে? এখন আমার সন্ধ্যার সরাসরি মোটামুটি 40 থেকে 45 জন কাজ করে। 40 থেকে 45 জন প্রতিদিন কাজ করে। এদের মধ্যে শ্রেণী বিভাগটা কেমন? লেবার শ্রেণী বিভাগ, লেবার, মিস্ত্রি এবং ফোরম্যান, 3 সাইডে 3টা আমার ফোরম্যান আছে। কততলা বিল্ডিং এর কাজ করতে? ওটা চলছে আপনার 3 তলা আর একটা চলছে 4 তলা। তো আসলে আপনি ফোরম্যানদের কিভাবে ডিরেকশন দেন যে কিভাবে কাজ করতে হবে? মানে এটা আমি নকশা দেখে তাদেরকে direction দিই। আপনি কি নকশা বুঝতে পারেন? নকশা আমি হ্যাঁ বুঝতে পারি। কিভাবে এটা শিখলেন কিভাবে? এটা আমার বাবা নকশাটা শিখাই তো- গেছে। নকশাটা তো অনেক জটিল, কারণ হ্যাঁ, জটিল। হাই লেভেলের ইঞ্জিনিয়াররা ডিজাইন করে, তারপর হচ্ছে আপনার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সাইডে নিয়ে আসে, তারপর আপনাদের হাতে আসে। তো আসলে আপনি এটা কিভাবে বুঝতে পারেন বলেন? এটা আমি ওই আমার বাবার কাছ থেকে শিখে গেছি। মানে আপনি ওই দেখতে 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 শিখে গেছি, বাবা শিখে গেছে। বাবা শিখে গেছেন, এখন কোনো সমস্যা হলে পরে আমি ইঞ্জিনিয়ারের কাছ থেকে বুঝাই। তো লালু ভাই, আপনাকে ধরেন আপনি তো অনেকদিন থেকে কাজ করতেছেন, তো এই যে একটা ব্রিক, ইট আর কি, ইটের স্ট্যান্ডার্ড সাইজ কি বলতে পারবেন? ধরেন এইটা এইটা কতটুকু বলেন দেখি? এটা 8 ইঞ্চি, না না না, 8 ইঞ্চি না, এটা তো 9.5 ইঞ্চি। এইটা এটা হচ্ছে 4.5 ইঞ্চি, 9.5 ইঞ্চি, ঠিক আছে। এইটা কতটুকু? এটা 3.5 ইঞ্চি। 15 ইঞ্চি। আসলে লালু ভাই, এই কাজ করার সময় আসলে সিমেন্ট নিয়ে তো অনেক কাজ করেন। ধরেন আপনাকে দেখতেছি যে যখন হচ্ছে আপনার মিক্সার করতেছে, সেটার আপনি ডিরেকশন দিচ্ছেন। জি, তো আসলে সিমেন্টের কত সেটিং টাইম থাকে? এটা কি সেটিং টাইম আপনার 24 ঘন্টা। না, আমাদের হচ্ছে একটা থাকে প্রথমের একটা সেটিং টাইম থাকে, মানে আমরা যেটাকে বলি ইনিশিয়াল সেটিং টাইম, আবার পরের আর একটা সেটিং টাইম থাকে ফাইনাল সেটিং টাইম। Final। তো এইগুলা কি আপনি বুঝতে পারেন? হ্যাঁ বুঝতে পারি। সেটা এটা হচ্ছে কিভাবে আপনার বুঝতে পারেন ওই আপনি? আপনার আমরা যখন প্লাস্টার কিংবা গাঁথনি করি, একটা ওয়ালে যখন হয়তো হয়তো আঙ্গুল দিয়ে একটা টান দিলাম, বালুর সাথে একটা টান দিলাম, তাতে যদি দেখবো যে বুঝে গেলাম যে আপনার জমেছে, তাহলে জানবো যে এটা জমে গেছে। জমে গেছে। হ্যাঁ, এবং আমরা আজকে গাঁথনি যদি আমি করি, 7 দিন ভর আমাকে কিউরুম করবো, 7 দিন ভর কিরুম করবো, 7 দিন কি 7 দিন আমি কিরুম করবো করার পর হ্যাঁ দেখলাম যে হ্যাঁ জমে গেছে, আর দরকার নেই। 7 দিন একটা টাইম থাকে। তবে গাঁথনি আপনার জমার প্রতি ভিত্তি করে, সেটা হচ্ছে যে 100% জমতে আপনার 12 ঘন্টায় জমে হচ্ছে 80%, আর এই দিনে দিনে ওই 20% জমে, কিন্তু 24 ঘন্টাতে 80% জমে যায়। এখন লালু ভাই, ধরেন আপনার যদি ধরেন কাজের যদি আরো উন্নত করতে চান, তাহলে কি কি ব্যবস্থা করা যেতে পারে বলেন দেখি? যে আপনার ট্রেনিং এর ব্যবস্থা, এবং কখনো কোনো ট্রেনিং নিয়েছিলেন? আমি ট্রেনিং আসলে বাইরে থেকে কোথাও নিইনি। ওই ট্রেনিং বলতে গেলে আমার বাবাই সব কিছু আমার করে গেছে। না, এখন ধরেন যে যারা বড় ইঞ্জিনিয়ার, হ্যাঁ। তারা যদি আপনাদের কিছু বললো, ধরেন হ্যাঁ। একটা গুরুত্বপূর্ণ কথা বললো, হ্যাঁ। সেটা আপনারা শিখলেন, এখন আপনার আন্ডারে ধরেন 20 জন 30 জন কাজ করতেছে, প্লাস হচ্ছে আপনার কাছ থেকে আপনি বললেন যে হচ্ছে এখন পর্যন্ত 25 জনের মতো আর কি কাজ শিখছে, তারাও হয়তো কাজটা শিখতো। হ্যাঁ, তো সেটা কি করা সম্ভব? হ্যাঁ সম্ভব। আমার যদি একটা ইঞ্জিনিয়ার একটা ফর্মুলা ভালো দেয়, তো এই ফর্মুলাটাই আমি ওদের কাছে যে পেশ করবো। এখন আপনাকে যদি গাইডলাইন দেওয়া, আপনি কি ওই যে আপনি হচ্ছে 4 তলা বিল্ডিং করতেছেন, 5 তলা বিল্ডিং করতেছেন, যে বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড আছে, এগুলো কি আপনি কিছু জানেন? এটা আমার মতো না। হ্যাঁ, মানে কাজ করতে যে ওরা ইঞ্জিনিয়াররা সব জানে, ওরা ওরাই সব ডিজাইন জানে। করছে, জি। কিন্তু যখন আপনি তো নিজেও হচ্ছে ছোট বাড়ি ঘর করেন, হ্যাঁ, কারণ বাড়িঘর বাড়ি ঘর করেন, হ্যাঁ। কিন্তু ওগুলাতে তো আর ইঞ্জিনিয়াররা ইনভলভ না, থাকে না। ইঞ্জিনিয়ার অতই আপনি থাকে না। কাজ আমি করেন। সবকিছু জানি। আপনি তখন আপনি আমি সবকিছু সবকিছু করেন। জানি। তো তখন তো ওই সব দরকার ডিজাইনের জন্য, তখন আপনি এটা কিভাবে করেন? এটা আমার ব্রেনটা থেকে ওটা আবিষ্কার করি। এমনিতেই যে এটা এইভাবে দিলে, এটা এইভাবে আগে দিলে করছেন। ভালো হবে, এটা এইভাবে দিলে এটা তো ভালো হবে। এর জন্য ধরেন যদি আপনাকে একটা গাইডলাইনের মতো ধরেন বই দেওয়া হয় খুব সহজ ভাষায় লেখা, তাহলে সেটা কেমন হয়? এটা খুব ভালো হয়। সেটা আপনি পড়তে পারবেন না? হ্যাঁ পড়তে পারবো ইনশাল্লাহ, অসুবিধা নেই। এটা খুব ভালো হয় আমার জন্য। এরকম যদি একটা কিছু দেন তাহলে অবশ্যই ভালো হবে। আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? যে আসলে- ভবিষ্যৎ পরিকল্পনা যেটা বলবেন সেটা হচ্ছে আপনার মানুষ ধরেন বেশি দিন তো এই কাজ করতে পারে না। কেন কেন? বয়স যখন হয়ে যায় তখন কিন্তু এই কাজ আর বেশি দিন করতে পারে না। আর এটা ক্ষণস্থায়ী, মানে স্থায়ীও না, মানে ক্ষণস্থায়ী, মানে কে কখন করবে, কে কখন বাদ দেবে, এটা কোনো নিশ্চয় না। আমার ভবিষ্যৎ পরিকল্পনা তো ব্যবসা করবো। মানে বয়স যখন ভারী হবে আপনারা তো অনেক স্ট্রাকচার বানাচ্ছেন, মানে সভ্যতার উন্নয়নে অনেক কাজ করতেছেন, তো এই কাজের পিছনে কি কোনো স্বীকৃতি কিংবা হচ্ছে কোনো অনুদান এরকম কিছু না, পাচ্ছেন? অনুদান আমরা কিছু পাই না। কোনো অনুদান নেই। ধরেন আপনাদের কি এরকম কোনো সংগঠন আছে, যে রাজনৈতিক সংগঠন সংগঠন? সংগঠন ছিল, হ্যাঁ, হ্যাঁ। এখনো আছে, কিন্তু
আর আপনার অনেকজন এই সংগঠনটাকে মানে না। মানে না, এখন সংগঠনটাকে যদি আরো শক্তিশালী করার ব্যবস্থা করা হয় তাহলে কি ভালো হবে? তাহলে শক্তিশালী করলে পরে আমার পক্ষে ভালো। মানে সবাই তাহলে সবাই তাহলে একজোট একজোটে কাজ করতে পারবে। এক জায়গায় কাজ করবে এবং তারা একটা জিনিস ফলো করবে যে আমি কি বললাম ওটা তারা ফলো করবে। এবং সংগঠনটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। আমরা একটা হয়তো কোনো জায়গায় দাবি করলাম, সেই দাবিটা আমাদের পূর্ণ। কেউ হয়তো কোনো জায়গাতে হয়তো টাকা আটকে গেছে, হয়তো তুলে দিয়ে আমরা এটা সংগঠন করে দিই। সংগঠন নাই, আপনারা তো ধরেন সাধারণ মানুষের সাথে অনেক কথা বলেন, সবসময় সাধারণ মানুষের সাথে ধরেন যারা বাড়ি বানাচ্ছে লেবারদের সাথে, তো ধরেন মানুষ হচ্ছে ইঞ্জিনিয়ারিং সেবাটা নেওয়ার জন্য, প্রকৌশলী সেবাটা নেওয়ার জন্য কিন্তু এখন কতটা আগ্রহী না। তো আপনারা এদেরকে তো বুঝাইতে পারেন যে আসলে হ্যাঁ ওই সব ইঞ্জিনিয়ার অনেক ভালো কাজ করে, তাদের কাছে জানতো। এটাতে এটা আমরা বোঝাই, এটা আমরা বোঝাই, এটা বোঝাই। কিন্তু কথা হয়েছে কি, বর্তমানে আপনার যারা ধনী ব্যক্তি তারা আপনার ওই ইঞ্জিনিয়ার কাছ থেকে ফর্মুলা নিয়ে এসে কাজ করে। যারা নিম্ন শ্রেণীর লোকজন কিছু আছে, 2 তলা 3 তলা বাড়ি করতেছে, একতলা কিন্তু ওই বাড়ি করতেছে কোন রকম, তাদের জন্য ওই ইঞ্জিনিয়ার দরকার হয় না। তো আমরা চাচ্ছি যে তারা পর্যন্ত হচ্ছে ইঞ্জিনিয়ারদের কাছে যাক এবং একটা ধীরে ধীরে একটা সুন্দর একটা পরিকল্পিত আর কি আবাসন প্রকল্প সবকিছু পরিকল্পিত হবে। তো এটা কিভাবে আপনারা সাহায্য করবেন? এটা আমরা ওই সরাসরি বাড়ি যে বানাবে তাকে আমরা বলবো, তাকে বলবো, এবং সে যদি বলে যে ভাইরে আমার তো অনেক টাকা লেগে যায়, যেমন এই সমস্ত থেকে টাকা লেগে যায় বেশি, 30-35 হাজার টাকা লেগে যায়, তো ওগুলো যে আমি দেখবো। ডিজাইন সম্পর্কে তার তাত্ত্বিক জ্ঞান সীমিত, আমি একটু আস্তে আস্তে করি, আবার ম্যাটেরিয়াল টেস্টিং সম্পর্কে তার ধারণা কম। মাথার ভেতর ঠাই প্রশিক্ষণ দিয়ে যদি তার দক্ষতার একটু উন্নয়ন করা যায়, তাহলে তিনি প্রকৌশল সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে সাধারণ মানুষ ও প্রকৌশলীদের মাঝে একটি সুন্দর সেতু বন্ধন গড়তে সক্ষম হবেন। আর এভাবেই পরিকল্পিত বাংলাদেশ গড়ে উন্নয়নের পথে এগিয়ে যাওয়া সম্ভব। হ্যাঁ, এটা তো এটা আসলে অনেক সময় দিনে আপনি কাজ রেখে, এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আচ্ছা উঠি তাহলে। বাংলাদেশের প্রায় সব গ্রামেই রাজমিস্ত্রি আছেন। গ্রামের যত নির্মাণ কাজ এইসব রাজমিস্ত্রিরাই করে থাকেন। মনসুর আলী একজন পেশাজীবী রাজমিস্ত্রি। তিনি গ্রামে রাজমিস্ত্রির কাজ করে জীবিকা নির্বাহ করেন। প্রতিটি গ্রামে একজন বা দুইজন রাজমিস্ত্রি থাকেন। একজন রাজমিস্ত্রির কয়েকটা দল থাকে। সেই দলে ফোরম্যান ও লেবার থাকেন। এই রাজমিস্ত্রি ও তার দল শুধু নির্মাণ কাজের সাথেই জড়িত। যখন তাদের গ্রামে কোনো নির্মাণ কাজ থাকে না, তখন তারা দূরের বা কাছের কোনো শহরে নির্মাণ কাজের শ্রমিক হিসেবে যান। আমরা টিভি বা অন্য কোনোভাবে যেসব উন্নত দেশের খুব সুন্দর সাজানো বাড়িঘর বা অবকাঠামো দেখি, তা আসলেই পরিকল্পিতভাবে নির্মিত। সেসব দেশের বাড়ির রং কি হবে তাও কর্তৃপক্ষ নির্ধারণ করে দেন। কিন্তু আমাদের দেশে আমরা চরমভাবে স্বাধীন, তাই যেভাবে ইচ্ছে সেভাবে অবকাঠামো নির্মাণ করতে পারি। নদী খালবিল ভরাট করে বিভিন্ন অবকাঠামো নির্মাণ করা হচ্ছে। এমন অবস্থায় সাধারণ মানুষকে সরকারের পক্ষ থেকে যদি তার বাড়িটা নির্দিষ্ট রঙের করতে বলা হয়, তাহলে তা সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য হবে না। আবার এইসব সাধারণ মানুষ রাজমিস্ত্রিদের পরামর্শেই বাড়ি বানাচ্ছেন। যদি ওইসব রাজমিস্ত্রিদের কোনোভাবে প্রশিক্ষণ দিয়ে এসবের গুরুত্ব বোঝানো যায়, তবে একসময় মানুষ সচেতন হবেন। মনসুর আলীর সিমেন্টের সেটিং টাইম সম্পর্কে তেমন কোনো ধারণা নেই। দেখা যায় সকালে একবার মর্টার তৈরি করে তা দিয়ে সারাদিন কাজ করেন। আবার আগের বানানো মর্টারে একটু একটু করে সিমেন্ট মেশান এবং সেই মর্টার দিয়ে পরবর্তীতে কাজ করতেই থাকেন। তিনি তার আওতাধীন সব লেবার ও ফোরম্যানদের এভাবেই দিক নির্দেশনা দিয়ে থাকেন। কাজ করতে গিয়ে
তাদের অনেক কিছুই অজানা। তার উপর তারা কাজে অনেক অসচেতন। দেখা যায় যে মর্টার তৈরির সময় বালুতে যে ময়লা আছে তাও তারা পরিষ্কার করেন না, যেটা নির্মিত অবকাঠামোর জন্য অনেক ক্ষতির কারণ। আধুনিক ও পরিকল্পিত অবকাঠামো নির্মাণ করে এই দেশটাকে সুন্দরভাবে সাজাতে হলে এসব মানুষদের সুশৃঙ্খল ও সুসংবদ্ধভাবে কাজ করার পরিবেশ সৃষ্টি করা অতীব জরুরি। এটা সম্ভব যদি তাদের একটা সংগঠন থাকে, আর উপজেলা প্রকৌশলীদের সহযোগিতায় এই ধরনের সংগঠন তৈরি করাও সম্ভব। মনসুর মিস্ত্রি একসাথে ৩-৪টি জায়গায় কাজ নেন এবং সবখানে তার সমান তালে কাজ চলে। তাই যখন লেবার শর্ট পড়ে তখন তিনি নিজেও লেবারের কাজ করেন। মাঝে মাঝে বেশি কাজ করতে গিয়ে অনেক ঝুঁকির মধ্যে পড়েন তিনি। তারা এমন কিছু অবকাঠামো নির্মাণ করেন যেখানে বিম ও কলাম আছে। এসব তারা শুধু ধারণার উপর নির্মাণ করেন, অর্থাৎ তারা স্ট্রাকচারের লোড হিসেব করতে পারেন না। এভাবে অনুমানের উপর ভিত্তি করে অবকাঠামো নির্মাণ করেন। এসব কারণেই কোনো কোনো অবকাঠামোতে দ্রুত ফাটল ধরছে। এই মনসুর আলী কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণ করেননি, কিন্তু নির্মাণ কাজে জড়িত অনেক জটিল হিসাব করতে পারেন তিনি। গ্রামে যখনই কেউ বাড়ি বানাতে উদ্যত হন তখনই মনসুর আলীর ডাক পড়ে এই কাজ করার জন্য। সাধারণ মানুষকে বাড়ি বানানোর জন্য সকল প্রকার পরামর্শও দিয়ে থাকেন তিনি। নাম কি আপনার? মনসুর আলী। আমার বয়স কত হবে এখন? এখন 44 বছর। আপনি কোন ক্লাস পর্যন্ত পড়াশোনা করছেন? লেখাপড়া করেন? এই যে ফিটের হিসাব বা আমি শিখেছি, মানে কাজ করতে করতে আপনি শিখেছি কাজ করতে করতে নিজের নাম লওয়া শিখেছি। ওই যে লাখ টাকা একটা হিসাব করতে পারি কলম দিয়া হ্যাঁ, মানে কাজ করতে করতে এগুলো শিখে গেছেন। কাজ করতে করতে শিখেছি। চাচা, আপনি এই যে রাজমিস্ত্রিতে কতদিন থেকে কাজ শুরু করছেন? ওই কাজ করি প্রায় 84 সাল থেকে। 84 সাল থেকে শুরু করছেন। আপনি কি প্রথমে কি লেবারি করছি, লেবারি করার পর মিস্ত্রি করছি, তাও আমি হেড মিস্ত্রি ফোরম্যান হিসেবে কাজ করছেন? হ্যাঁ, আমি ফোরম্যান হিসেবে কাজ করছি এখন। বুঝলেন? আপনি শিখছেন কার কাছ থেকে এই কাজ? শিখেছি আমি ইসলামের কাছে, কেউ কালামের কাছে, মধ্যেই কাছে। আগে ওনাদের আন্ডারে কাজ করতেন? করছিলাম, এখন করার পরে আমি এখন শিখেছি কাজ। আপনি কি শুধু এইরকম বিল্ডিং ছাড়া কি বড় বিল্ডিং এর কাজ করছেন? বড় বিল্ডিং করতে পারি, কয়তলা বিল্ডিং? 4 তলা পর্যন্ত করতে পারি। 4 তলা পর্যন্ত? কোথায় 4 তলা পর্যন্ত বিল্ডিং এর কাজ করছেন আপনি? বললাম উপরে বললাম রংপুরে? বিল্ডিংপুরায়। রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কাজ করছেন আপনি? হ্যাঁ, ওই জায়গায় করতে। ও, তারপর পাগা করলাম, স্কুল থাকলাম, এলাম। এখন আপনার কাছ থেকে এ পর্যন্ত কতজন এই কাজগুলো শিখছে? 15 শিখেছি আমার কাছে মিস্ত্রি। 15-16 জন। তারা কি বিভিন্ন জায়গায় কাজ করতেছে? হ্যাঁ, বিভিন্ন জায়গায় কাজ করছে। তাদের সাথে মোরা দিলে মিস্ত্রি শিখেছে, হ্যাঁ, হ্যাঁ। ওইটাও এখন মিস্ত্রি, হেড মিস্ত্রি হয়েছে, ফ্যামিলি হয়েছে। তাদের সাথে কি আপনার যোগাযোগ আছে এখন? এখনো যোগাযোগ আছে, সবার সাথে আমার যোগাযোগ আছে। এই জন্য প্রতিদিন আপনার আন্ডারে কতজন কাজ করে? প্রতিদিন 10 জন, 15 জন, 20 জন প্রতিদিন কাম করে। প্রতিদিন আপনার আন্ডারে 25 জন পর্যন্ত কাজ করে। এখন আপনি কয়টা কাজ করতেছেন একসাথে? আমি একসঙ্গে কাজ করি 4টে। 4টা? 4টা করে 5টা করে 5টা, 4টা, 5টা, মানে বছরের কি সবসময় কাজ চলে? 12 মাসে আমার কাজ চলে। 12 মাসে কাজ চলে। আপনি যে বিল্ডিং সম্পর্কে কয়টা কথা বলতে চাইছিলেন যে কি কি ওগুলা কি? ওই মনে হয় বিভিন্ন ওয়ার্ডের নেবেন কোনো মিস্ত্রি,
হিসেব করতে পারে না। ওয়াটার লেভেল, হ্যাঁ, ওয়াটার লেভেল। পুলিশ থাকি জায়গা থেকে বাইরে যাচ্ছে, ওই দিকটা এখন পুলিশ ধরে পায় না। হ্যাঁ 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 হ্যাঁ। একটা ওয়াটার লেভেল পার দেখলাম, মনে করি পুলিশ বেড়েছে, ওই যে ভোট পায় না খাওয়া শুনতো। এবং চোখের পানি হ্যাঁ হ্যাঁ। ওয়াটার লেভেল এক সমান, চোখের পানি দেখা যায় সম্পূর্ণ সমান। জি জি। এরকম এই ওয়াটার লেভেল এরকম কয়েক ট্রাক বালু, কয়েক ট্রাক সিমেন্ট, কয়েক ট্রাক পানি দিয়ে নিয়ে যায়, এটা তাদের করা পায় না। আপনি যে বিল্ডিং করেন, হ্যাঁ, কয়টা জিনিসের উপর গুরুত্ব দেন বেশি? মনে করো 5-6টা। কি কি জিনিসের উপর? মনে করি শাল সোজা করতে হবে, পিলার, হ্যাঁ পিলার, বিল্ডিং করার সময় তারপর গাঁথন শিকল দেওয়া দিতে হবে, তারপর হ্যাঁ শক্তি হইবে। হ্যাঁ, একটার মধ্যে ইটের কোনো টেম্পার নাই, আর সিমেন্টের টেম্পার নাই কোনো। সিমেন্টের কোনো টেম্পার নাই না, না? ইটের টেম্পার আছে, ইটের টেম্পার, কোনো টেম্পার নাই। টেম্পার কি? এখন এই 1 ইঞ্চি লেয়ার দিবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বুঝলেন, টিপে খেলা করে দিয়ে দিবে। ও পিঁপড়া, পিঁপড়া ফুটা করে দিয়ে দেবে। পুরো যত হালকা লেয়ার দিবে আর শক্তি হইবে আরো বেশি। বুঝছেন, এইরকম ব্যাপার কাম করতে হয়। আর একটা কথা কি, টিকা বিল্ডিং ট্যাক্স দিয়ে দিলাম, কিন্তু জনগণ করে না। পয়সা হলে লাভ একটা সাথে কি 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 করলে আপনি মনে করেন যে বিল্ডিং আরো টেকসই হবে? হ্যাঁ, কি করলে? মনে করি মিস্ত্রি ঠিক মতো যদি মাইয়া পায়, হ্যাঁ হ্যাঁ। আর ওষুধ পয়সা যদি পায়, কাম করি উচিত। তা কি মানে কিভাবে কাম, উচিত কাম কিভাবে করবেন আপনি? মনে করো তুমি আমার কইলে মজুর, আমি কামটা কি আর ভালো হয় না? হ্যাঁ, মনে মনে হয় না, আমি কামলা দিলাম, সিমেন্ট দিলাম, মদ দিলাম, তো হইবে তো। তো কি পয়সা নেই না? এখন আমি তো বলি দেখি, তা আপনি কি মনে করতেছেন সিমেন্ট বেশি দিলে আরো শক্ত হবে? না ওই সিমেন্ট 3 প্যাকেট করলেও ওই হাজারে যায়, 4 প্যাকেট করলেও ওই হাজারে নেই, 5 প্যাকেট করলেও ওই হাজারে নেই। তো আপনাকে একটা প্রশ্ন করছিলাম যে ওই সিমেন্টের সেটিং টাইম, মানে প্রথমে একটা সেটিং টাইম থাকে, পরে আর একটা সেটিং টাইম থাকে, এগুলা কি আপনি জানেন কিছু? না হইলো কি বলেন দেখি এটা। মনে করো ওই একটা সিমেন্ট 1 ঘন্টা পর তারা ইয়ে হয়েছে না, একটা সিমেন্ট 1 বস্তা মাখিলাম, এই 1 বস্তা আগে 1 ঘন্টার আগে উঠে মালটা। 1 ঘন্টার আগে উঠাইতে হবে। উঠাইতে তো হবে। আপনি যে কাজ করতেছেন, তো 1 ঘন্টার আগে তো উঠতেছে না, এটা কি করতেছেন আপনি? ওই সিমেন্ট গুলো একটু মাল আবার সিমেন্ট দেন এখানে, তাই না? দৈনিক ইনকাম কত আপনার? ইনকাম করলে হাজার বছর প্রতিদিন 1000-1200 টাকা ইনকাম দৈনিক। আপনার কি করলে মনে করেন যে আপনার আরো মানে কাজ ভালো হবে? আপনাকে যদি কোনো ট্রেনিং এর ব্যবস্থা করা হয়, তাহলে কি আপনার কাজ ভালো হবে আরো মনে করেন? ট্রেনিংয়ের ব্যবস্থা করলে তো ভালো হয়। ভালো হয়, খুব ভালো হয় না? ধরেন যে training- আপনার কাছ থেকে অনেকজন শিখতেছেন, আপনি ট্রেনিং দিয়ে আসলেন, হ্যাঁ। সেখান থেকে আপনার কাছ থেকে যারা শিখতেছে, আপনি যে কাজটা শিখে আসলেন, ওরাও এটা শিখবে, হ্যাঁ। এটা খুব ভালো হয় হ্যাঁ, নাকি? ওটা ভালো হয়, একটা বই দরকার। বইয়ের দরকার আছে। হ্যাঁ, বই দরকার। হ্যাঁ, আপনার কাছে কি কোনো বই আছে, এরকম কোনো গাইডলাইন আছে যে আপনি যে কাজ করেন, যে বিল্ডিং এ কাজ করেন, এটা কিন্তু বাংলাদেশ ন্যাশনাল প্ল্যান থেকে। প্ল্যান থেকে, হ্যাঁ, প্ল্যান বাংলাদেশ থেকে আপনি একটা বই পাইছিলেন, হ্যাঁ, পাইলাম। ট্রেনিং দেওয়া হয়েছিল। তো ওই যে এইগুলা কাজ যে করেন, আপনার হচ্ছে হাউজিং রিসার্চ ইনস্টিটিউট আছে, বাংলাদেশ বিল্ডিং কোড আছে, এগুলো সম্পর্কে কি আপনি কিছু জানেন? অল্প দেন। কি অল্প কোথা থেকে জানতেন আপনি? মানে ওই কাজটা আমি জানি। 4 তলা পর্যন্ত আপনি মানে বানাইতে জানেন? জানি। না না, আমি বলছি ওই মাটি পয়সা পারবো। মাটি পরিষ্কারের যে মাটি কম্প্যাকশন, হ্যাঁ। তারপর হচ্ছে বিল্ডিং এর ফাউন্ডেশন দেওয়ার জন্য, এগুলোর জন্য কোড আছে কিছু। হ্যাঁ, বোর্ড আছে, ওইটা আমি এখন শিখি। এটা শিখে নেন আপনি না? কিন্তু না শিখেই আপনি এই যে এত বছর থেকে কাজ করলেন, আজকে 1984 সাল থেকে কাজ করলেন, হ্যাঁ। তো এখন তাহলে কি হবে? এখন ওইটা আমি শিখি, এখানে ওইটা এখন পরিচয় করিয়ে দিতে আমি এখন। ও, এমনি যেটা পরিচয় করি, মনে করি লোকাল কামে চলে। লোকাল কামে খুব এখন কিন্তু কোনো ক্লেম আছে আমার। ক্লেম আসে নাই না? এখানে এখন পর্যন্ত ও, এই যে বিল্ডিং এ ফাটল টাটল যে আপনি যে করছেন, কোনো দেখা দিছে? আমার এখন দেখা যায়নি। আমি যদি বিল্ডিং আছি, আমার এখন দেখা যায়নি। ও, আপনি কত বয়স থেকে এটা কাজ শুরু করছেন, রাজমিস্ত্রির কাজ? এখন মনে করি 22-23 22-23 থেকে। তো আপনি কি বলতে পারবেন একটা ইটের স্ট্যান্ডার্ড সাইজ কত, মানে এটা কতটুকু হয়, এটা বলতে পারবেন? কয় ইঞ্চি বলেন দেখি। মনে করি 9 ইঞ্চি, 9.5 ইঞ্চি, 7.5, হ্যাঁ। 5, হ্যাঁ? 3, না, আপনি স্ট্যান্ডার্ডটা বলেন, কত ইঞ্চি? মনে করি 10 ইঞ্চি। না না, মানে এই যে এই দিক দিয়ে এই যে এইটা কত ইঞ্চি? এটা 3 ইঞ্চি। এইটা 3 ইঞ্চি, এইটা কত? এটা 10 ইঞ্চি। এটা 10 ইঞ্চি। হ্যাঁ, এটা 10 10 ইঞ্চি না তো, এটা 9.5 ইঞ্চি। 9.5, হ্যাঁ। 9.5 ইঞ্চি। এইটা এইটা 4.5, এটা 4.5 ইঞ্চি। হ্যাঁ। 4.5 ইঞ্চি। আর এইটা এইটা 8 ইঞ্চি। এটা 3 ইঞ্চি। 3 ইঞ্চি না, 3.5 ইঞ্চি। হ্যাঁ, 15 ইঞ্চি। 3.5 ইঞ্চি। একটা ইটের ওজন কত হওয়ার দরকার সেটা কি আপনি জানেন? হ্যাঁ, এগুলো জানি। কত? কয় পানি কেজি? খাইলে সুগার না, শুকান ইট, হ্যাঁ শুকান ইট কত? সুগার দিয়ে মনে করি 4 কেজি দিতে পারে। 4 কেজি হতে পারে। 4 কেজি। আর পানি খাইলে 8 কেজি। পানি খাওয়ালে হ্যাঁ, এই ইটের মনে করি
তুই আগে কি বললি কয় করে 150 কয় করে 150 এই 150 করে দিবে 150 কি বাড়াইবে ইঞ্চি খোয়া খোয়া হ্যাঁ মনে করি সেটা দাম হচ্ছে 3 ইঞ্চি এখন কাজে এই কয় মনে করি করতে পারে না ও একটা ইট মানে কয়খানে কি কুকে বাড়ি 150 কয় বাড়ি দিন তো এইটা মনে করি তো এখন আপনার যে ইটটা নিলেন নিয়ে হচ্ছে যে বললেন যে হচ্ছে কি বলে আপনার পানি খাওয়ানোর পর এটার ওজন হবে আপনার 8 কেজি 8 কেজি তাহলে কি ইটটা ভালো না খারাপ এটা আপনি কিভাবে পানি বুঝবেন? খাওয়াটা বেশি ভালো পানি খাওয়াটা বেশি ভালো হ্যাঁ শক্তি বেশি বেশি যত পানি খাবে যাতে মজবুত হবে তত ভালো আমি মনে করি হ্যাঁ এইটা সিমেন্ট হলো পানির উপর জীবন পানির উপর হ্যাঁ এই জন্য এই তাছাড়া কোনো পরীক্ষা নেই আচ্ছা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা রাখেন আর বালু সিমেন্টও পুষে করা যায় বালু হ্যাঁ সিমেন্ট পুষে করা যায় মনে করি 1 মুঠ সিমেন্ট নিলেন বালির মধ্যে ভরে ধুলেন বুঝছেন হাত যদি গরম হয় সেই সিমেন্টটা খুব ভালো মানে 1 মুঠ আমি 1 মুঠো সিমেন্ট নিব আর নিয়ে বালি ভরে দিলেন পানি তো পানির নিচে ধরে রাখবেন। ধরে থাকবো যদি গরম লাগে সেই সিমেন্টটা খুব ভালো যদি গরম মানে যত বেশি গরম লাগবে সিমেন্টটা তত বেশি ভালো ও খুব ভালো বুদ্ধি বুঝছেন? এটা। হ্যাঁ, আর এই যে হাত গরম করে সিমেন্ট ভিজিব না গরমই রাখবো খুব গরম হবে মানে হাত চিপে ধরে থাকবো খুব গরম হয়ে যাবে পানি গরমই রাখবে ও, পানি জলদি সরে না গরমটা আচ্ছা তো আপনি তাহলে অনেক কাজ করলেন আমাদের সাথে অনেকক্ষণ থাকলেন হ্যাঁ এর জন্য আপনাকে অনেক ধন্যবাদ ঠিক আছে ধন্যবাদ আচ্ছা ধন্যবাদ ঠিক আছে